আমার মেয়ের জানাজা হওয়ার পর আমার মেয়ের জামাইয়ের প্রেমিকা আমার কানের কাছে ঝুঁকে ফিসফিস করে বলল, আমি জিতে গেছি। আমার 4 বছরের নাতনি তখন আমার কোলে ঘুমাচ্ছিল। আমার মেয়ের জামাই একবারের জন্য কাঁদেনি, কিন্তু যখন আইনজীবী আমার মেয়ের উইল খুললেন, তখন সেই নারী যেন নিঃশ্বাস নিতেই ভুলে গেল। সাদা কাফনে জড়ানো আমার একমাত্র মেয়ে তনিমার নিষ্পাপ মুখটার দিকে তাকিয়ে বুকটা ফেটে যাচ্ছিল। যে মেয়েটার হাসিতে পুরো বাড়ি আলো হয়ে থাকত, সে আজ চিরতরে শান্ত। মায়ের জানাজায় কোলাহল, আত্মীয় স্বজনদের কৃত্রিম কান্নাকাটি আর হাহাকারের মাঝে আমার 4 বছরের নাতনি রাইসা আমার কোল ঘেঁষে ঘুমাচ্ছিল। ও তো এখনো বোঝেনি ওর মার কোনোদিন ফিরে আসবে না। ঠিক তখনই পিঠের ওপর একটা চেনা কিন্তু বিষাক্ত স্পর্শ অনুভব করলাম। তনিমার তথাকথিত বান্ধবী আর আমার মেয়ের জামাই সাইদের প্রেমিকা রিয়া আমার কানের কাছে ঝুঁকে ফিসফিস করে বলল, আমি জিতে গেছি। তনিমা শেষ, এবার ওর সব কিছু আমার। রিয়ার ঠোঁটের কোণে লেগে থাকা সেই পৈশাচিক হাসি দেখে আমার শরীরে রক্ত হিম হয়ে আসছিল। মেয়ের লাশ সামনে রেখে একটা মানুষ এতটা নির্মম কি করে হতে পারে? আমি সাইদের দিকে তাকালাম, তনিমার স্বামী, যার জন্য আমার মেয়ে নিজের জীবনের সুখ শান্তি বিসর্জন দিয়েছিল। সে এক কোণে দাঁড়িয়ে নির্বিকার মুখে ফোন স্ক্রল করছে। একটা ফোঁটা চোখের জল নেই, কোনো অনুশোচনা নেই, অথচ মাত্র কয়েক ঘন্টা আগে ওর স্ত্রী মারা গেছে। সাইদার রিয়ার এই পরকীয়া তনিমা বেঁচে থাকতেই ধরে ফেলেছিল। আর সেই মানসিক অত্যাচার সহ্য করতে না পেরেই হয়তো আজও এভাবে চলে গেল। জানাজা শেষ করে যখন আমরা বনানীর প্রত্যেক বাড়ির ড্রয়িং রুমে এসে বসলাম, তখনও রিয়ার মুখে সেই বিজয়ের অহংকার। ও সাইদের পাশে এমনভাবে সোফায় গিয়ে বসল যেন এবারের নতুন মালকিন ওই। সাইদ ওকে বাধা দিল না, বরং আর চোখে আমার দিকে তাকিয়ে এক ধরনের তাচ্ছিলের হাসি হাসল। ওরা ভেবেছিল তনিমার মৃত্যুর পর এই বিশাল সম্পত্তি, ব্যাংক ব্যালেন্স আর ধানমন্ডির ফ্ল্যাট সবকিছু এখন সাইদের হাতের মুঠোয়। ঠিক তখনই ড্রয়িং রুমে প্রবেশ করলেন আমাদের পারিবারিক আইনজীবী ব্যারিস্টার রফিক সাহেব। সাইদ ওনাকে খবর দিয়েছিল। ওনার হাতে একটা সিল গালা করা খাম। সাইদ সোজা হয়ে বসে গলা খাকারি দিয়ে বলল, রফিক আঙ্কেল, তনিমা তো চলে গেল। এখন সব আইনি জটিলতা যত তাড়াতাড়ি শেষ হয় ততই ভালো। ওর নামে যে বিজনেস শেয়ার আর প্রপার্টি আছে, সেগুলো আমার নামে ট্রান্সফার করার প্রচেষ্টা শুরু করে দিন। রিয়া পাশে বসে সাইদের হাত জড়িয়ে ধরে একগাল হাসল। ওর চোখ দুটো চকচক করছিল সম্পত্তির লোভে। ব্যারিস্টার রফিক সাহেব চশমাটা ঠিক করে গম্ভীর গলায় বললেন, সাইদ, একটু ধৈর্য ধরো। তনিমার লিউকেমিয়া ধরা পড়ার পরপরই, অর্থাৎ আজ থেকে 6 মাস আগে, একটি অত্যন্ত গোপনীয় উইল তৈরি করে আমার কাছে রেজিস্ট্রি করে রেখে গিয়েছিল। আজ সেটাই সবার সামনে পড়ার আইনি বাধ্যকতা আছে। উইলের কথা শুনে সাইদের ভ্রু কুঁচকে গেল। রিয়া একটু অস্বস্তি নিয়ে নড়েচড়ে বসল। রফিক সাহেব খামটা কেটে উইলটা বের করলেন এবং পড়তে শুরু করলেন। আমি তনিমা আহমেদ, সুস্থ মস্তিষ্কে সজ্ঞানে এই মর্মে আমার শেষ উইল ঘোষণা করছি যে, আমার মৃত্যুর পর ধানমন্ডির ফ্ল্যাট, আমার নামে থাকা ব্যবসার 40% শেয়ার এবং ব্যাংকে গচ্ছিত সমস্ত ফিক্সড ডিপোজিট, এর কোনো কিছুই আমার স্বামী সাইদ চৌধুরী পাবেন না। এক মুহূর্তের জন্য পুরো ড্রয়িং রুম নিস্তব্ধ হয়ে গেল। সাইদ লাফিয়ে দাঁড়িয়ে চিৎকার করে উঠল, হোয়াট? এটা অসম্ভব। তনিমা এটা করতেই পারে না। আমি ওর লিগ্যাল হাজবেন্ড। রিয়ার মুখের সেই জয়ের হাসি এক পলকে মিলিয়ে গেল। ও যেন নিঃশ্বাস নিতেই ভুলে গেল। ওর চোখ দুটো কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম হলো। ফিসফিস করে বলল, এটা কিভাবে সম্ভব? সব প্রপার্টি তো সাইদের পাওয়ার কথা ছিল। রফিক সাহেব শান্ত গলায় বললেন, সাইদ, শান্ত হও। তনিমা উইলে স্পষ্ট লিখে গেছে, তার সমস্ত সম্পত্তির একমাত্র উত্তরাধিকার হবে তার 4 বছরের কন্যা রাইসা আহমেদ চৌধুরী। এবং যেহেতু রাইসা এখনও অপ্রাপ্তবয়স্ক, তাই আগামী 14 বছর, অর্থাৎ রাইসার বয়স 18 বছর হওয়া পর্যন্ত এই সম্পত্তির একমাত্র আইনি অভিভাবক বা লিগ্যাল গার্ডিয়ান থাকবেন তার নানি, অর্থাৎ রেহানা বেগম। আমি স্তব্ধ হয়ে গেলাম। আমার কোলে ঘুমিয়ে থাকা রাইসার দিকে তাকালাম। তনিমা বেঁচে থাকতে বুঝতে পেরেছিল সাইদ আর রিয়ার আসল রূপ। তাইও নিজের সন্তান আর মায়ের ভবিষ্যৎ সুরক্ষিত করে দিয়ে গেছে। উইলে আরও লেখা ছিল, যদি সাইদ চৌধুরীর রাইসাকে নিজের কাছে রাখার দাবি করে, তবে তাকে প্রতি মাসে 1 টাকাও প্রপার্টি ফান্ড থেকে দেওয়া হবে না। আর যদি সে রাইসার সম্পূর্ণ দায়িত্ব তার নানির কাছে হস্তান্তর করে, তবে তার ক্ষতিপূরণ হিসেবে সাইদকে কেবল এককালীন 10 লাখ টাকা দেওয়া হবে এবং এই বাড়ি থেকে তাকে অনতি বিলম্বে চলে যেতে হবে।
সাইদের মুখটা অপমানে আর রাগে কালো হয়ে গেল। সে রিয়ার দিকে তাকালো। রিয়া তখন রাগে কাঁপছে। যে সম্পত্তির লোভে সে তনিমাকে তেলে তেলে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল, যে জয়ের অহংকারে সে আমার কানের কাছে ফিসফিস করে বলেছিল, সেই জয় 1 সেকেন্ডেই ধূলিসাৎ হয়ে গেল। রিয়া সাইদের হাত ঝটকা দিয়ে সরিয়ে দিয়ে হিসিয়ে বলল, তুমি একটা অপদার্থ সাইদ, তুমি কিছুই পেলে না, আর আমি এই ফকিরের সাথে সংসার করতে পারবো না। সাইদ রিয়ার দিকে তাকিয়ে বলল, রিয়া তুমি শান্ত হও, একদম মুখ বন্ধ রাখো। রিয়া চিৎকার করে উঠল। ড্রয়িং রুমের পরিবেশ মুহূর্তেই ভারী হয়ে গেল। সাইদের মুখে তখন ঘাম, চোখে মুখে আতঙ্ক। এতক্ষণ যে মানুষটা নিজেকে বাড়ির মালিক ভাবছিল, সে এখন বুঝতে পারছে মাটিটাই তার পায়ের নিচ থেকে সরে গেছে। আমি চুপচাপ বসেছিলাম। কোলে ঘুমন্ত রাইসার ছোট্ট হাতটা শক্ত করে ধরে রেখেছিলাম। মনে হচ্ছিল তনিমা যেন দূর থেকে সব দেখছে। মৃত্যুর আগে মেয়েটা সব বুঝে গিয়েছিল। রিয়া দাঁত চেপে বলল, তুমি বলেছিলে সবকিছু তোমার নামে হয়ে যাবে। আমি আমার পরিবার ছেড়ে তোমার জন্য এত কিছু করলাম, আর এখন তুমি বলছো তুমি একটা টাকাও পাবে না। সাইদ বিরক্ত গলায় বলল, আমি কি জানতাম তনিমা এমন উইল করবে? রিয়া হিস হিস করে উঠল। তোমার বউ 6 মাস ধরে ক্যান্সারে ভুগছিল, আর তুমি তখন আমার সাথে ঘুরে বেড়াচ্ছিলে। তুমি যদি একটি মাথা খাটাতে, তাহলে আজ আমাদের এই অবস্থা হতো না। ব্যারিস্টার রফিক সাহেব গম্ভীর কণ্ঠে বললেন, তোমাদের ব্যক্তিগত ঝগড়া পরে করো, এখন একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। সবাই ওনার দিকে তাকালো। তিনি ধীরে ধীরে বললেন, তনিমা মৃত্যুর আগে আরও কিছু ডকুমেন্ট রেখে গেছে, আর সেই ডকুমেন্ট অনুযায়ী তার মৃত্যুকে স্বাভাবিক হিসেবে ধরা যাচ্ছে না। আমার বুক ধক করে উঠল। সাইদ কেঁপে উঠে বলল, মানে? রফিক সাহেব টেবিলের উপর একটা ফাইল রাখলেন। তনিমা মৃত্যুর 1 সপ্তাহ আগে আমার কাছে এসেছিল। সে লিখিতভাবে জানিয়েছিল, যদি তার হঠাৎ কিছু হয়, তাহলে যেন বিষয়টা তদন্ত করা হয়, কারণ সে সন্দেহ করছিল তাকে ধীরে ধীরে বিষ প্রয়োগ করা হচ্ছে। পুরো ঘর নিস্তব্ধ। রিয়ার মুখের রং মুহূর্তে ফ্যাকাশে হয়ে গেল। সাইদ চিৎকার করে উঠল, এটা মিথ্যা, সম্পূর্ণ মিথ্যা। আমি কাপা গলায় বললাম, তাহলে তনিমা কেন এমন কথা লিখবে? সাইদ উত্তর দিতে পারল না। রফিক সাহেব আবার বললেন, আরও একটা বিষয় আছে। তনিমা তার ব্যক্তিগত ডায়েরি আর কিছু ভিডিও রেকর্ডিং আমার কাছে জমা দিয়ে গেছে। সে বলেছিল, যদি তার মৃত্যু অস্বাভাবিক মনে হয়, তাহলে যেন সেগুলো পুলিশকে দেওয়া হয়। রিয়া এবার সত্যি ভয় পেয়ে গেল। সে সাইদের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, তুমি আমাকে বলনি এসব? সাইদ এবার রেগে গিয়ে বলল, কারণ আমিও জানতাম না। ঠিক তখনই ওপরে তনিমার ঘর থেকে একটা শব্দ ভেসে এলো, ধপ। সবাই চমকে উঠল। রাইসা ঘুম ভেঙে ভয় পেয়ে আমার গলা জড়িয়ে ধরল, নানু, মা এসেছে। আমার বুকটা মোচড় দিয়ে উঠল। বাড়ির কাজের মহিলা সালমা দৌড়ে নিচে নেমে এলো। তার মুখ সাদা হয়ে গেছে। সে হাঁপাতে হাঁপাতে বলল, আপারা, তনিমা আবার ঘরে কেউ আছে। সালমার কথা শুনে পুরো ড্রয়িং রুমে আতঙ্ক ছড়িয়ে পড়ল। সাইদ বিরক্ত হয়ে বলল, আজে বাজে কথা বলো না, ওপরে কেউ থাকবে কেন? কিন্তু সালমা কাঁপছিল। আমি নিজের চোখে দেখছি ভাইয়া, দরজার সামনে একটা ছায়া দাঁড়িয়েছিল। রিয়া ভয় পেয়ে সাইদের হাত চেপে ধরল। আমি কিন্তু উপরে যাচ্ছি না। আমি রাইসাকে বুকে জড়িয়ে ধরে বসে রইলাম। মেয়ের মৃত্যুর পর থেকে বুকের ভেতর অজানা একটা অশুভ অনুভূতি কাজ করছিল। ব্যারিস্টার রফিক সাহেব শান্ত গলায় বললেন, চলুন সবাই মিলে দেখি। সাইদ অনিচ্ছায় সামনে এগোলো। আমরা কয়েকজন ধীরে ধীরে সিঁড়ি বেয়ে ওপরে উঠলাম। তনিমার ঘরের দরজাটা আধ খোলা ছিল। ভেতর থেকে বাতাসে পর্দা দুলছে। ঘরটায় ঢুকতেই আমার বুক কেঁপে উঠল। সবকিছু ঠিক আগের মতোই আছে। বিছানার পাশে তনিমার প্রিয় বই, ড্রেসিং টেবিলে ওর চিরুনি, যেন এখনই এসে বসবে। হঠাৎ রফিক সাহেব টেবিলের দিকে তাকিয়ে থেমে গেলেন। এটা কি? আমরা এগিয়ে গিয়ে দেখি টেবিলের উপর একটা ছোট পেন ড্রাইভ পড়ে আছে। আমি অবাক হয়ে বললাম, এটা তো আগে এখানে ছিল না। সাইদের মুখ মুহূর্তেই বদলে গেল। সে দ্রুত পেন ড্রাইভটা হাতে নিয়ে গেল, কিন্তু রফিক সাহেব আগে তুলে নিলেন। 1 মিনিট, উনি গম্ভীর স্বরে বললেন, এটা কেউ লুকিয়ে রাখতে পারেনি তো? রিয়া কাপা গলায় বলল, একটা পেন ড্রাইভ নিয়ে এত নাটক করার কি আছে? রফিক সাহেব তার দিকে তাকালেন, কারণ তনিমা তার ভিডিও রেকর্ডিংয়ের কথা বলেছিল। ঘরের বাতাস যেন জমে গেল। সাইদ এবার জোর করে হেসে বলল, ভিডিও থাকলে থাকুক, তাতে কি প্রমাণ হবে? ঠিক তখনই রাইসা আমার কাঁধে মুখ লুকিয়ে ফিসফিস করে বলল, নানু, ওই আন্টিটা আবার মাকে মেরেছিল। আমার পুরো শরীর ঠান্ডা হয়ে গেল। সবাই রাইসার দিকে তাকালো। আমি ধীরে জিজ্ঞেস করলাম, কোন আন্টি মা? রাইসা ছোট আঙ্গুল তুলে রিয়ার দিকে দেখালো। রিয়ার মুখ সাদা হয়ে গেল।
কি আজে বাজে কথা শিখাচ্ছেন বাচ্চাকে? রাইসা কেঁদে উঠল। আমি দেখেছি। ওই আন্টি মায়ের জুসে কিছু মিশাইছিল। তারপর মা অনেক কাঁদছিল। সাইদ চিৎকার করে উঠল, চুপ করো, বাচ্চারা যাতা বলে। কিন্তু এবার ব্যারিস্টার রফিক সাহেবের চোখ শুরু হয়ে এলো। তিনি ধীরে বললেন, সাইদ, মনে হচ্ছে পুলিশকে খবর দেওয়ার সময় হয়ে গেছে। রিয়া হঠাৎ পেছনের দিকে সরে যেতে লাগলো। তার নিঃশ্বাস দ্রুত হয়ে গেছে। আমি বুঝতে পারছিলাম তনিমা মরে গেলেও নিজের খুনিদের জন্য ফাঁদ পেতে রেখে গেছে। ঠিক তখনই হঠাৎ পুরো বাড়ির বিদ্যুৎ চলে গেল। চারদিকে অন্ধকার। আর সেই অন্ধকারের মাঝে তনিমার ঘর থেকে ভেসে এলো একটা মোবাইলের রেকর্ডিং। যদি আমার কিছু হয় তাহলে আমার মৃত্যুর জন্য দায়ী থাকবে সাইদ আর রিয়া। অন্ধকার ঘরের ভেতর তনিমার কণ্ঠটা যেন মৃত্যুর ওপার থেকে ফিরে এলো। আমার শরীর কাঁপতে লাগলো। রাইসা ভয়ে আমার গলা জড়িয়ে ধরল। রিয়া চিৎকার করে উঠল, এটা বন্ধ করো, বন্ধ করো। হঠাৎ আবার বিদ্যুৎ ফিরে এলো। সবাই দেখতে পেল শব্দটা আসছে তনিমার বিছানার পাশে ব্লুটুথ স্পিকার থেকে। ব্যারিস্টার রফিক সাহেব দ্রুত পেন ড্রাইভটা ল্যাপটপে লাগালেন। স্ক্রিনে তনিমার ভিডিও ভেসে উঠল। ফ্যাকাশে মুখ, মাথায় ওড়না, চোখের নিচে ক্লান্তির ছাপ, কিন্তু চোখ দুটো ভয়ঙ্কর স্থির। ভিডিওতে তনিমা ধীরে বলল, আজ 12 অক্টোবর। আমি জানি আমার হাতে খুব বেশি সময় নেই, কিন্তু আমি মরার আগে সত্যিটা রেখে যেতে চাই। ঘরের নিস্তব্ধতা। তনিমা বলতে লাগল, গত 3 মাস ধরে আমি অসুস্থ হওয়ার পাশাপাশি অদ্ভুত কিছু বিষয় লক্ষ্য করছি। আমার ওষুধ খাওয়ার পর শরীর আরও খারাপ হয়ে যায়। আর আমি কয়েকবার রিয়াকে আমার খাবার আর জুসে কিছু মেশাতে দেখেছি। রিয়া কাঁপতে শুরু করলো, মিথ্যা, সব মিথ্যা। কিন্তু ভিডিও চলতেই থাকলো। আমি সাইদকে বলেছিলাম। তনিমার কণ্ঠ ভেসে এলো, কিন্তু সে উল্টো আমাকে মানসিক রোগী বলেছে। এরপর আমি গোপনে কিছু মেডিকেল টেস্ট করাই। রিপোর্টে আমার শরীরে ধীরে ধীরে বিষক্রিয়ার আলামত পাওয়া গেছে। আমার মুখ দিয়ে চাপা কান্না বেরিয়ে এলো। সাইদ এবার গর্জে উঠল, এই ভিডিও এডিট করা, আমি কিছু জানি না। ঠিক তখন ভিডিওতে তনিমা একটা কাগজ ক্যামেরার সামনে ধরল। এই রিপোর্টের কপি ব্যারিস্টার রফিক সাহেবের কাছেও আছে। রফিক সাহেব ধীরে মাথা নেড়ে বললেন, হ্যাঁ আছে। সাইদের চোখে তখন আতঙ্ক স্পষ্ট। ভিডিওর শেষ অংশে তনিমা কাঁদতে কাঁদতে বলল, আমি শুধু আমার মেয়েটাকে বাঁচাতে চাই। যদি আমি মারা যাই তাহলে রাইসাকে কখনো সাইদ আর রিয়ার কাছে রেখো না। ভিডিও শেষ হয়ে গেল। ঘরের ভেতর এমন নীরবতা নেমে এলো যেন কেউ নিঃশ্বাসও নিচ্ছে না। তারপর আচমকাই রিয়া দরজার দিকে দৌড় দিল। আমি এখানে আর 1 মিনিটও থাকবো না। কিন্তু নিচে নামতে দরজার সামনে দুজন পুলিশ অফিসারকে দেখা গেল। ব্যারিস্টার রফিক সাহেব আগেই থানায় খবর দিয়েছিলেন। পুলিশ অফিসার কঠিন গলায় বললেন, মিস্টার সাইদ চৌধুরী আর মিস রিয়া রহমান, আপনাদের দুজনকে কিছু জিজ্ঞাসাবাদের জন্য আমাদের সঙ্গে যেতে হবে। রিয়ার পা যেন অবশ হয়ে গেল। আর সাইদ প্রথমবারের মতো সত্যিকারের ভয় পেল। পুলিশ সাইদ আর রিয়াকে নিয়ে যাওয়ার পর পুরো বাড়িটা অদ্ভুত নীরব হয়ে গেল। আমি রাইসাকে নিয়ে তনিমার ঘরে বসেছিলাম। মেয়ের ব্যবহৃত শাড়ির গন্ধ এখনো ঘরে লেগে আছে। মনে হচ্ছিল এই তো একটু আগে এখানে ছিল। রাইসা ধীরে জিজ্ঞেস করলো, নানু, মা কি আর আসবে না? আমি উত্তর দিতে পারলাম না, শুধু ওকে শক্ত করে জড়িয়ে ধরলাম। ঠিক তখন আমার ফোনে একটা কল এলো, অচেনা নম্বর। কল রিসিভ করতেই ওপাশ থেকে নিচু গলায় একজন বলল, আপনি যদি তনিমার সত্যিটা জানতে চান তাহলে আজ রাত 12টায় গুলশানের লেকের পাশে আসবেন, একা আসবেন। কল কেটে গেল। আমার বুক ধড়ফড় করতে লাগলো। কে ফোন করলো? আমি কি এমন সত্যি আছে আমি এখনো জানি না? রাত 12টার দিকে রাইসাকে সালমার কাছে রেখে আমি বের হলাম। পুরো রাস্তা জুড়ে কুয়াশার মতো নীরবতা। গুলশান লেকের পাশে পৌঁছাতে দেখলাম একজন হুডি পরা মানুষ দাঁড়িয়ে আছে। আমি কাছে যেতেই সে ধীরে মুখ তুলল। আমি হতভম্ব হয়ে গেলাম। সে তনিমার ব্যক্তিগত ডাক্তার, ডক্টর আদনান। আমি অবাক হয়ে বললাম, আপনি? ডাক্তার আদনান চারপাশ দেখে নিচু গলায় বললেন, সময় খুব কম। তনিমা শুধু বিষ প্রয়োগের শিকার হয়নি, ও খুন হওয়ার আগের রাতে আমাকে একটা ভয়ঙ্কর কথা বলেছিল। আমার বুক কেঁপে উঠল। কি কথা? ডাক্তার আদনান ধীরে বললেন, তনিমা বলেছিল সাইদ শুধু সম্পত্তির জন্য ওকে মারতে চায় না, সে রাইসাকেও সরিয়ে দিতে চায়। আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। কি বলছেন আপনি? ডাক্তার আদনান পকেট থেকে একটা খাম বের করলেন। এখানে কিছু ছবি আর অডিও রেকর্ড আছে। তনিমা আমাকে এগুলো লুকিয়ে রাখতে বলেছিল। আমি কাপা হাতে খামটা নিলাম। ঠিক তখনই পেছন থেকে গাড়ির ব্রেকের শব্দ শোনা গেল।
আমরা ঘুরে তাকাতে দেখি কালো রঙের একটা গাড়ি আমাদের দিকে দ্রুত গতিতে এগিয়ে আসছে। ডক্টর আদনান, সাবধান বলে আমাকে ধাক্কা দিতেই আমি রাস্তার পাশে পড়ে গেলাম। কালো গাড়িটা প্রচণ্ড গতিতে এসে ডক্টর আদনানকে ধাক্কা মেরে সামনে এগিয়ে গেল। একটা বিকট শব্দে চারিদিক কেঁপে উঠল। ডাক্তার সাহেব! আমি চিৎকার করে দৌড়ে গেলাম। ডাক্তার আদনান রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন। কষ্ট করে আমার হাত চেপে ধরে ফিসফিস করে বললেন, খামটা লুকিয়ে রাখুন, ওরা রাইসাকে ছাড়বে না। তারপর ধীরে ধীরে ওনার হাত নিস্তেজ হয়ে গেল। আমার চোখ ঝাপসা হয়ে এলো। দৌড়ে গাড়িটা অন্ধকারে মিলিয়ে গেল। কিন্তু যাওয়ার আগে আমি গাড়ির নাম্বারের শেষ 3টা সংখ্যা দেখতে পেয়েছিলাম, 721। আমি কাপা হাতে পুলিশে ফোন দিলাম। পরদিন সকাল পুলিশ জানালো গাড়িটা নাকি ভুয়া নাম্বার প্লেট করা ব্যবহার ছিল। কিন্তু আমার মাথায় তখন অন্য চিন্তা। কে চায় সত্যিটা চাপা দিতে? সাইদ তো পুলিশের হেফাজতে। তাহলে আমি বাসায় ফিরে খামটা খুললাম। ভেতরে কয়েকটা ছবি আর একটা ছোট ভয়েস রেকর্ডার। প্রথম ছবিটা দেখে আমার বুক কেঁপে উঠল। ছবিতে দেখা যাচ্ছে রিয়া একটা ফার্মেসি থেকে বিষাক্ত কেমিক্যাল কিনছে। দ্বিতীয় ছবিতে সাইদ আর রিয়া একটা ক্যাফেতে বসে কথা বলছে। টেবিলের ওপরে একটা কাগজে লেখা, তনিমা মারা গেলে সব শেষ। আমার হাত ঠান্ডা হয়ে গেল। আমি দ্রুত ভয়েস রেকর্ডারটা চালু করলাম। প্রথমে কিছু শব্দ ভেসে এলো। তারপর পরিষ্কারভাবে সাইদের কণ্ঠ শোনা গেল। আর কয়েকদিন সহ্য করো, তনিমা মরলে সব আমাদের হয়ে যাবে। তারপর রিয়ার হাসি। আর বাচ্চাটা? কয়েক সেকেন্ড নীরবতা। তারপর সাইদ নিচু গলায় বলল, রাইসা থাকলে সম্পত্তি হাতছাড়া হবে। দরকার হলে ওকেও সরিয়ে দেব। আমার বুকের ভেতর আগুন জ্বলে উঠল। ঠিক তখনই ওপরে রাইসার চিৎকার শোনা গেল, নানু! আমি দৌড়ে ওপরে গেলাম। ঘরে ঢুকেই দেখি জানালার গ্রিল কাটা আর রাইসার বিছানা খালি। আমি পুরো বাড়ি তছনছ করে খুঁজতে লাগলাম। সালমা কাঁদতে কাঁদতে বলল, আমি মাত্র 5 মিনিটের জন্য রান্নাঘরে গিয়েছিলাম আপা। ফিরে এসে দেখি জানালা খোলা। আমার মাথা কাজ করছিল না। ঠিক তখন রাইসার ঘরের মেঝেতে একটা কাগজ চোখে পড়ল। কাপা হাতে তুলে দেখি সেখানে লেখা, পুলিশে গেলে নাতনির লাশ পাবে। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। কিন্তু পরের লাইনটা দেখে বুকের ভেতর রাগে আগুন জ্বলে উঠল। উইল ট্রান্সফার করে দাও, না হলে মেয়েটা বাঁচবে না। আমি সঙ্গে সঙ্গে ব্যারিস্টার রফিক সাহেবকে ফোন দিলাম। সব শুনে তিনি বললেন, আমি এখনই পুলিশ নিয়ে আসছি। কিন্তু আপনি ভেঙে পড়বেন না। ওরা টাকার জন্য এটা করেছে, মানে রাইসা এখনও বেঁচে আছে। 1 ঘন্টার মধ্যে পুরো বাড়ি পুলিশে ভরে গেল। একজন অফিসার কাগজটা দেখে বললেন, এটা পরিকল্পিত অপহরণ, আর সবচেয়ে বড় সন্দেহভাজন সাইদ। আমি অবাক হয়ে বললাম, কিন্তু সে তো পুলিশের হেফাজতে। অফিসার গম্ভীর গলায় বললেন, আজ ভোরে সাইদ অসুস্থতার ভান করে হাসপাতালে যায়। সেখান থেকে সে পালিয়েছে। আমার মাথা ঘুরিয়ে উঠল। ঠিক তখন আরেকজন কনস্টেবল দৌড়ে এসে বলল, স্যার, সাইদের ফোন লোকেশন পাওয়া গেছে। পুরান ঢাকার একটা পুরনো গুদামে সিগন্যাল পাওয়া যাচ্ছে। পুলিশ দ্রুত রওনা দিল। আমিও যেতে চাইলাম। সবাই বাধা দিলেও আমি শুনলাম না। গুদামটার সামনে পৌঁছে দেখি চারপাশ অন্ধকার। ভাঙাচোরা ভবনটা যেন ভূতের বাড়ি। হঠাৎ ভেতর থেকে রাইসার কান্না ভেসে এলো, নানু! আমি আর নিজেকে সামলাতে পারলাম না। দৌড়ে ভেতরে ঢুকে পড়লাম। ভেতরের দৃশ্য দেখে বুক কেঁপে উঠল। রাইসাকে একটা চেয়ারে বেঁধে রাখা হয়েছে, আর তার সামনে দাঁড়িয়ে আছে সাইদ। তার হাতে একটা বন্দুক। সাইদের চোখ দুটো লাল। সে ধীরে ধীরে হাসল। আমি জানতাম তুমি আসবে। সাইদের ঠোঁটে বিকৃত হাসি। বন্দুকটা সে রাইসার মাথার পাশে ঠেকিয়ে রেখেছে। আমার বুকটা যেন বন্ধ হয়ে আসছিল। আমি কাপা গলায় বললাম, সাইদ প্লিজ, বাচ্চাটার কোনো ক্ষতি করো না। যা চাও আমি দেব। সাইদ হেসে উঠল, এখন আর শুধু টাকার ব্যাপার না রেহানা বেগম, সবকিছু আমার হাতের বাইরে চলে গেছে। তনিমা মরেও আমাকে শেষ করে দিয়েছে। রাইসা কাঁদছিল, নানু আমি ভয় পাচ্ছি। আমি এক পা এগোতে সাইদ চিৎকার করে উঠল, আর এক কদম এগোলে গুলি করব। ঠিক তখন অন্ধকারে ভেতর থেকে রিয়ার কণ্ঠ ভেসে এলো, সাইদ, সময় নষ্ট করো না। আমি অবাক হয়ে তাকালাম। গোদামের অন্য পাশে রিয়া দাঁড়িয়ে আছে। তার হাতে একটা ব্যাগ। রিয়া হিস হিস করে বলল, উইলের কাগজ কোথায়? আগে সেটা সাইন করাও। আমি বুঝলাম এরা এখনও সম্পত্তি নেশায় অন্ধ। আমি ধীরে বললাম, তোমরা তনিমাকে মেরেছ, এখন একটা নিষ্পাপ শিশুকেও মারতে চাও? রিয়া ঠান্ডা গলায় বলল, তনিমা দুর্বল ছিল, আর দুর্বল মানুষ বাঁচার যোগ্য না। আমার শরীর কাঁপতে লাগলো রাগে। ঠিক তখন বাইরে পুলিশের সাইরেন শোনা গেল। সাইদ আতঙ্কিত হয়ে উঠল, তুমি পুলিশ এনেছ? আমি কিছু বলার আগে সে রাইসাকে টেনে সামনে আনলো।
কেউ ভেতরে আসলে আমি মেয়েটাকে মেরে ফেলব। পুলিশ চারদিক ঘিরে ফেলেছে। একজন অফিসার মাইক হাতে বললেন, সাইদ চৌধুরী, আত্মসমর্পণ করুন। সাইদ উন্মাদের মতো চিৎকার করল, না, কিছুই আর আমার হবে না, তাহলে কেউ বাঁচবে না। হঠাৎ রিয়া সাইদের দিকে তাকিয়ে বুঝতে পারল পরিস্থিতি খারাপ। সে ধীরে ধীরে পেছাতে লাগল। সাইদ সেটা দেখে গর্জে উঠল, তুমি কোথায় যাচ্ছ? রিয়া ঠান্ডা গলায় বলল, আমি জেলে বসতে চাই না। মানে? মানে তুমি ধরা পড়েছ সাইদ, আমি একা পালাবো। সাইদের চোখ বিস্ফোরিত হয়ে গেল। তুমি আমাকে ছেড়ে চলে যাবে? রিয়া ব্যঙ্গের হাসি দিল। যে মানুষ নিজের স্ত্রীকে মারতে পারে সে কাউকেই ভালোবাসে না। এই সুযোগে রাইসা হঠাৎ সাইদের হাতে কামড় বসিয়ে দিল। সাইদ ব্যথায় চিৎকার করে বন্দুক ফেলে দিল। ঠিক তখনই পুলিশ ভেতরে ঢুকে পড়ল। 1 সেকেন্ডের মধ্যে গুলির শব্দে গুদাম কেঁপে উঠল। আমি আতঙ্কে চোখ বন্ধ করে ফেললাম। গুলির শব্দ থামার পর ধীরে ধীরে চোখ খুললাম। দেখলাম সাইদ মেঝেতে পড়ে আছে। তার কাঁধে গুলি লেগেছে। বন্দুকটা দৌড়ে ছিটকে পড়েছে। পুলিশ দ্রুত তাকে ঘিরে ফেলল। রিয়া পালানোর চেষ্টা করছিল, কিন্তু দরজার কাছেই রিয়া হিস্টেরিক্যাল হয়ে চিৎকার করছিল, সব দোষ সাইদের, আমি কিছুই করিনি। সাইদ রাগে গর্জে উঠল, মিথ্যাবাদী, তুমি বিষ এনে দিয়েছিলে। দুজন দুজনকে দোষ দিতে লাগলো। আমি কিছু শুনছিলাম না। আমি শুধু দৌড়ে গিয়ে রাইসাকে জড়িয়ে ধরলাম। রাইসা কাঁদতে কাঁদতে বলল, নানু, আমি মায়ের কাছে যাব না, আমি তোমার কাছেই থাকব। আমার চোখ দিয়ে অঝরে পানি পড়ছিল। না মা, কেউ আর তোমাকে আমার কাছ থেকে নিতে পারবে না। 2 মাস পর আদালতে তনিমার মৃত্যুকে পরিকল্পিত হত্যা হিসেবে ঘোষণা করা হলো। ডাক্তার আদনানের দেওয়া ছবি, অডিও রেকর্ডিং, মেডিকেল রিপোর্ট, সব প্রমাণ একে একে আদালতে উপস্থাপন করা হয়। সাইদ এবং রিয়া দুজনেরই যাবজ্জীবন কারাদণ্ড হলো। বিচারক শেষ রায়ে বলেছিলেন, লোভ মানুষকে অমানুষ বানিয়ে দেয়, কিন্তু সত্য একদিন একদিন প্রকাশ পায়। আজ অনেক দিন পর আমি বারান্দায় বসে আছি। বিকেলের আলোয় রাইসা উঠানে খেলছে। ঠিক তনিমার ছোটবেলার মতোই হাসি মেয়েটা। হঠাৎ সে দৌড়ে এসে আমার কোলে উঠল, নানু, মা কি আমাকে দেখতে পাই? আমি আকাশের দিকে তাকালাম। মনে হলো দূরে কোথাও তনিমা হাসছে। আমি রাইসার কপালে চুমু খেয়ে বললাম, হ্যাঁ মা, তোমার মা সবসময় তোমাকে দেখছে। রাইসা মিষ্টি করে হাসল, আর সেই হাসির মাঝেই আমি বুঝলাম তনিমা হেরে যায়নি, শেষ পর্যন্ত জিতেছে একজন মা। সমাপ্ত।